রাজনগর কোচবিহার দীর্ঘদিনের ঐতিহ্য সভ্যতার ধারা বহন করছে এই শহর। সঙ্গে রয়েছে এই শহরের নিজস্ব সংস্কৃতি। এই শহরের আশ্চর্য স্থাপত্যের মধ্যে কোচবিহারের রাজবাড়ি উল্লেখযোগ্য। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1887 সালে বাকিংহাম প্যালেসের অনুকরণে এই রাজবাড়ি নির্মাণ করেন। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1885 থেকে 1889 সালের মধ্যে মদনমোহন মন্দিরও তৈরি করেন। কোচবিহার জেলার জল হাওয়ার সঙ্গে মিশে রয়েছে তার নিজস্ব সঙ্গীত, মাটির গান। এই অঞ্চলের নিজস্ব ভাষার সঙ্গীত ভাওয়াইয়া। বিশিষ্ট গীতিকার, সুরস্রষ্টা শিল্পী প্যারীমোহন দাস তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে 12 এপ্রিল 1908 সালে জন্মগ্রহণ করেন। তিনি লালন পুরস্কারে ভূষিত হয়েছেন তাঁর অমর সৃষ্টির জন্য। দারিদ্রতার সঙ্গে লড়াই করে 6ষ্ঠ শ্রেণীর বেশি তিনি তার প্রথাগত পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। সমাজের বিভিন্ন দিকেই তার সচেতন দৃষ্টি ছিল। 13-14 বছর বয়স থেকেই তিনি ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে শুরু করেন। 17-18 বছর বয়স থেকেই তিনি শুরু করেন সঙ্গীত রচনা। তাঁর লেখা ভাওয়াইয়া সঙ্গীতের সংখ্যা প্রায় 6 শতাধিক। 1947 সালে প্যারীমোহনের গানের প্রথম রেকর্ড প্রকাশিত হয়। তাঁর মোট প্রকাশিত রেকর্ডের সংখ্যা 9। সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি উত্তরবঙ্গের ঐতিহ্যমণ্ডিত দোতারা পালা শিল্পী হিসেবেও নিজেকে প্রকাশ করেন তিনি। দুবালা বালি, দানবীর, হরিশ্চন্দ্র, লক্ষণের শক্তিশীল, বিশহরী, মধুবালা তার উল্লেখযোগ্য পালার নাম। নিরক্ষরতার বিরুদ্ধে তাঁর লেখা কবিতা শিশু পাঠ্য কাহিনীতে স্থান পায়। আমরা চলেছি কোচবিহার থেকে বলরামপুর গ্রামের পথে। কোচবিহার থেকে বলরামপুর গ্রামের দূরত্ব 22 কিলোমিটার। দিনহাটা মেইন রোড ধরে পানিশালা হয়ে পৌঁছানো সম্ভব হল বলরামপুর গ্রামে। আমাদের গন্তব্য ছিল বলরামপুর গ্রাম, যেখানে অপেক্ষায় ছিলেন প্যারীমোহনের পুত্র পরেশচন্দ্র দাস। আমরা পৌঁছলাম তাঁর ঘরে। না, কোনো আধুনিক পদ্ধতিতে তাঁর স্মৃতি বিজড়িত সঙ্গীত জীবনের মূল্যবান সামগ্রী সংগ্রহ করা বা রক্ষণাবেক্ষণ সম্ভব হয়নি। এটাই সেই ঘর যেখানে চরম দারিদ্র্য সহ্য করেও আজীবন প্যারীমোহন দাস সাহিত্য সাধনা, সঙ্গীত সাধনা করে গেছেন। প্যারীমোহনের পুত্র পরেশচন্দ্র দাস তাঁর ব্যক্তিগত উদ্যোগে অত্যন্ত যত্নে, পরম মমতায় সংরক্ষণ করেছেন তার পিতার ব্যবহৃত হারমোনিয়াম, দোতারা। যে সমস্ত যন্ত্রে সৃষ্টি হতো অপূর্ব আশ্চর্য সমস্ত সঙ্গীত।
অনেক ছোটবেলা থেকেই পিয়ারী মোহনের নাম আমি শুনেছি। তখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই, রেডিও বাজতো, তখনকার সময় তো রেকর্ড প্লেয়িং বাজতো, কারো বিয়ে বাড়িতে কোথাও একটা গান হচ্ছে। তো সেই সময় থেকে একটি গান আমাকে ভীষণভাবে নাড়া দেয়। ওরে বাপ রে বাপ, ওরে মা ওরে মা, না পাং মই কামাই করিবার। এই গানটি আমার খালি মনে হতো কে গানটি লিখেছেন। তো বহু পরে জানলাম যে পিয়ারী মোহন দাস নামে এক ভদ্রলোক, তিনি আমাদের উত্তরবঙ্গের লোক এবং কোচবিহার জেলায় থাকেন। তারপরে তার সম্পর্কে অনেক জেনেছি, অনেক তার বই পড়েছি, তার লেখা পড়েছি। সবচেয়ে মজার কথা, অনেক পরে তার ছেলে পরেশবাবুর সঙ্গে আমার আলাপ হলো। এত মিষ্টিভাষী এবং এত গুণী মানুষ, এবং তার থেকে অনেক জানলাম। এবং আমি আরও বেশি মিশতে মিশতে জানলাম যে তার সৃষ্টির এত ধারা, যেমন গান তেমন কবিতা তেমন তার নাটক। তো পিয়ারী মোহন সম্পর্কে বললে সত্যি অনেক বলতে হবে। তার অনেক অনেক লেখা, অনেক কবিতা, অনেক নাটক, যা আমাদের উত্তরবঙ্গের সত্যি সত্যি অনেক নিজস্ব সম্পদ। তা আমরা চাই তার সুযোগ্য পুত্র পরেশচন্দ্র দাস মহাশয় যেভাবে এটাকে সংরক্ষণ করার চেষ্টা করছেন, এবং সর্বোপরি দূরদর্শন কর্তৃপক্ষ যেভাবে এগিয়ে এসছেন, তাতে আমি আশাবাদী যে আগামী দিন আরও অনেক অনেক মানুষের কাছে তিনি পৌঁছবেন। এই যে বাড়ি, এই বাড়িতে আমার জন্ম, এ বাড়িতে আমার বেড়ে ওঠা, এ সমস্ত কিছু এই বাড়ির সাথে এত এত স্মৃতি জড়িয়ে আছে যে কোনটা আগে বলবো কোনটা পরে এটাই ভেবে পাওয়া মুশকিল। আমাদের শৈশবে প্রচণ্ড অভাব এবং দারিদ্র্যের মধ্যে বড় হতে হয়েছে। বাবা শিল্পী হিসেবে বিরাট মাপের শিল্পী ছিলেন, বহু জায়গা থেকে তার আমন্ত্রণ আসতো। সেই আমলে কোচবিহারের মহারাজা কোথাও মিটিং থাকলেই বাবাকে কর্তৃপক্ষরা ডেকে নিয়ে যেত। সিদ্ধার্থ শঙ্কর রায়, চিফ মিনিস্টার অন দ্য চেয়ার, তার মিটিংয়ে বাবা গান গিয়েছিলেন। তা সত্ত্বেও এগুলো জায়গায় গিয়ে হয়তো হাততালি পাওয়া যায়, কিন্তু তাতে তো জীবন চলে না। তো সেই জন্যে আমাদের শৈশবটা খুব অভাবে কেটেছিল। আমার মনে আছে আমি যখন ক্লাস 3-তে উঠলাম, আমাকে ক্লাস 2-তে একবার ভর্তি করেছিলেন বাবা এই স্কুলে। দেউচড়াই শুধু নয়, ভাউইয়া সঙ্গীত জগতে পেরি মোহন দাস নামটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ভাউইয়া গান অনেকেই গেয়ে গেছেন, কিন্তু শিক্ষাক্ষেত্রে পেরি মোহন দাসের যেটা ভূমিকা, সে ভূমিকা অতুলনীয়। আমি ছোটোবেলা থেকে দেখেছি এবং আমার বড় কাকা স্বর্গীয় যতীন্দ্রনাথ সিংহ সরকারের কাছে শুনেছি। পেরি মোহন দাস ছিলেন যতীন্দ্রনাথ সিংহ সরকারের একজন ছায়াসঙ্গী। দেউচড়াই হাই স্কুল নির্মাণের ক্ষেত্রে তো বটেই, তাছাড়া শিক্ষা প্রচারের জন্য আজকে লেখাপড়া শিখতে হবে, শিক্ষায় অগ্রগণ্য হতে হবে, এবং সবাইকে আজকে এই শিক্ষার দিকে মানুষকে মন নিবেশ করতে হবে। এই আলোচনা সর্বক্ষণ পেরি মোহন দাসের সাথে আমার বড় কাকা স্বর্গীয় যতীন্দ্রনাথ সিংহ সরকার করতেন। যখনই পেরি মোহন দাস নতুন নতুন গান নিয়ে আসতেন, নতুন নতুন গান লেখার পর কাকার সঙ্গে আলোচনা করতেন, তখন নিজে গানগুলো গেয়ে শোনাতেন। কাকা খুব খুশি হতো এবং নতুন নতুন দিক আরও ভালো করে তুলে ধরার জন্য পেরি মোহন দাসকে উনি উদ্বুদ্ধ করেছিলেন। সেই অনুযায়ী পেরি মোহন দাস অনেক অনেক গান লিখেছেন। জয় জয় শঙ্কর কৈলাসীশ্বর
ভোলা মহেশ্বর হর হর বম 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 হর 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 বম 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 হর হর জয় জয় শঙ্কর কৈলাস ঈশ্বর জয় জয় শঙ্কর কৈলাস ঈশ্বর। করালো কালো ভয় না সহে হর করালো কালো ভয় না সহে হর সতত শঙ্কিত হৃদয় কন্দর দেহি মে বর ভয় সাধক প্রবর দেহি মে বর ভয় সাধক প্রবর যোগী জন রঞ্জন যোগেশ্বর হর জয় জয় শঙ্কর কৈলাস ঈশ্বর। প্যারীমোহন দাসের বাড়িতেও কেন্দ্রবিন্দুতে রয়েছেন তার একমাত্র পুত্রবধূ রানু দাস। আপনি কতদিন পেয়েছেন বিয়ে হয়ে আসার পর? শ্বশুরমশাইকে কতদিন পেয়েছেন? আমার বিয়ে হয়েছিল তখন, আমার যখন বিয়ে হয় তখন ওনার বয়স ছিল 70। আচ্ছা, আর উনি মারা গেলেন 83 বছরে। অর্থাৎ 13 বছর আপনি শ্বশুরমশাইকে পেয়েছেন। এই যে শ্বশুরমশাই এই গোটা উত্তর বাংলা জুড়ে সবাই তাকে চেনেন জানেন, আপনার কেমন মনে হয়? আমার তো ভালোই লাগে। উনি তো তাছাড়া কবিতাও লিখতেন, আমি বিয়ের পরেও দেখেছি উনি সবসময় শুয়ে থাকতেন বা বসে থাকতেন, কি যেন চিন্তা করতেন আর লিখতেন। প্যারীমোহন দাস ছিলেন স্বভাব কবি। পথ চলতে চলতে বিভিন্ন সাধারণ ঘটনা তাকে আকৃষ্ট করত এবং তৎক্ষণাৎ তিনি গান লিখে ফেলতেন। প্যারীমোহন দাসকে দেখবার সৌভাগ্য আমার হয়েছিল অনেক ছোটবেলায়। তিনি নাটাবাড়িতে আমাদের বাড়িতে গিয়েছিলেন একবার, তা সেখানে বেশ কিছুক্ষণ তিনি ছিলেন এবং তার তখন উদাত্ত গলায় আমি তার গান শুনেছি। কিন্তু প্যারীমোহন উনি যেন এত বড় বিখ্যাত ব্যক্তি সে সম্বন্ধে আমার ধারণা তখন ছিল না, কারণ তখন আমি ক্লাস 8-এ পড়ি। পরবর্তীকালে যখন ওনার বিভিন্ন বিখ্যাত ভাওয়াইয়া গান, এগুলো গান যখন শুনেছি তখন অবাক হয়ে গেছি। সেটা একটা মজার ঘটনা আছে। যখন বলরামপুরে সিএডিপি গ্রামীণ উন্নয়নমূলক একটা প্রকল্প শুরু হয় পশ্চিমবঙ্গ সরকারের, সেই প্রকল্পে আমিও ছিলাম, যেহেতু আমি পঞ্চায়েতে কাজ করতাম, সে কাজের সূত্রে আমি ছিলাম। এবার সন্তোষবাবু বললেন যে তোমার থাকো ওখানে আর কি। তো সিএডিপির যে বিরাট অনুষ্ঠান হয়, যেটা আনুষ্ঠানিক উদ্বোধন হয়, সেই অনুষ্ঠানে উদ্বোধক বক্তা হিসেবে, গায়ক হিসেবে ছিলেন প্যারীমোহন দাস। তিনি সাধারণ একটা গান করলেন, সবাই বলল না গ্রাম উন্নয়নমূলক একটা গান গাওয়া হোক। তখন উনি ইনস্ট্যান্ট কোনো না জেনে কারো কথা না বলে তিনি একটা গান গেয়ে দিলেন। তখন যা বাহবা পড়লো তার, তখনই প্রথমে দেখলাম যে স্বভাবকবি যে থাকে, যে চিন্তা করতে হয় না, মনের আবেগে সে নতুন নতুন জিনিস পরিবেশন করতে পারে এবং দর্শকের সে বাহবা নিতে পারে আর কি। যে গান প্যারীমোহন দাস এত নাম করা শিল্পী, মানুষ এত বলে, বাড়িতে বড় বড় জায়গা থেকে এসে ডেকে নিয়ে যায়, তো সেই আমাদের এত অভাব কেন? প্যারীমোহন দাস তো চরম অভাবের সাথে লড়াই করেছেন এবং তার জন্য তাকে খুব অল্প বয়সে পড়াশুনো ছাড়তে হয়েছে, যেমনটা আপনি বললেন, এবং বিভিন্ন জীবিকা নির্বাহ করতে হয়েছে। কি কি জীবিকা তিনি গ্রহণ করেছিলেন সংসার চালানোর জন্য? জীবিকার তাগিদে তিনি বহুবিধ বৃত্তি অবলম্বন করেছিলেন, কখনো করেছেন। আমি অনেক কিছু দেখিনি, শুনেছি যে
ছুতোরের কাজ করেছিলেন, তারপরে দর্জির কাজ করেছিলেন। এগুলোরও আগে একসময় মহাজনের সেরেস্তায় চাকরি করেছেন। তারপরে হচ্ছে ছুতোরের কাজ তো বললাম, আর শেষ জীবনে করলেন হচ্ছে কৃষিকাজ। এবং কৃষিকাজ করতে গিয়ে তার যে নির্মম অভিজ্ঞতা হলো, সেটা হলো যে কৃষকরাই জাতির মেরুদণ্ড। কৃষকরা যদি মাথার ঘাম পায়ে না ফেলে ফসল না ফলাতো, তাহলে তো সভ্যতা বাঁচত না। অথচ কৃষকদের কত কষ্ট, এবং তাদের নিজেদেরই অন্ন জোটে না। সেই কথা ভেবে সে আরেক দৃশ্য আমার বড়দি বলেছিলেন, সেটা যে বাবা ওই আমাদের জায়গাতে গিয়ে লাঙল দিচ্ছেন, লাঙল দিতে দিতে বাবার এই ধুতির কোঁচায় একটি ছোট্ট একটু পেন্সিল থাকতো আর একটু কাগজপত্র থাকতো। বড়দি বলছেন যে ওই বাবা লাঙল দাঁড়া করিয়ে রেখে একটা আলের মধ্যে, দুটো জায়গার জমির সীমাটা থেকে, ওটাকে বলে আল, একটু উঁচু, সেই আলের উপর বসে কিছু লিখছেন, তিনি কিছু লিখছেন। তারপরে দেখা গেল যে ওখানে এই কৃষকের দুরবস্থা নিয়ে একটি অনবদ্য ভাওয়াইয়া গান লিখেছেন। বলি ভাই রে ভাই, চাষার দুঃখের দরদি কাহাও নাই। বলি ভাই রে ভাই, চাষার দুঃখের দরদি কাহাও নাই। চাষার দুঃখের দরদি কাহাও নাই। রোদ বৃষ্টিতে চাষায় খাটে, চাষার মাতা নাহাই ছাতিরে। রোদ বৃষ্টিতে চাষায় খাটে, চাষার মাতা নাহাই ছাতিরে। ধরনে তার তিনহা তিহিয়া ধুতি। বলি ভাই রে ভাই, চাষার দুঃখের দরদি কাহাও নাই। এখন আমারও এই ভাওয়াইয়া গান বা ওনার লেখা যত কবিতা গান ছিল সবই খুবই ভালো লাগে। আর আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি যে আমি বৈবাহিক সূত্রে এই বাড়ির, এই পরিবারের একজন সদস্য হতে পেরেছি। আপনি তো যখন প্যারীমোহন দাসকে দেখেছেন তখন আপনি একদম ছোট, একদমই ছোট। এই যে দাদুকে ঘিরে আজকে আপনার বাবা এই এত কিছু করছেন, তার সৃষ্টিকে সকলের সামনে তুলে ধরার জন্য এত চেষ্টা করছেন, আপনি নিশ্চয়ই বাবার সাথেই রয়েছেন। হ্যাঁ আছি, যতটা সম্ভব বাবাকে হেল্প করার ব্যাপারে আমি বাবার পাশে থাকছি। এছাড়া আমি যাই জেনেছি দাদুর সম্বন্ধে, দাদুর ব্যাপারগুলোকে নিয়ে, সব বাবার জন্যই জেনেছি। বাবার থেকে দেখেই শিখেছি বাবাই যা যা করেছে। মানে চাকরিরত অবস্থায় বাবা বিশেষ কিছু করতে পারেনি, কারণ যেহেতু বাবা ব্যাংকের চাকরি করতেন, খুব একটা সময় পেতেন না। কিন্তু আপনার রিটায়ারমেন্টের পর থেকেই উনি এই ব্যাপারটা নিয়ে বেশি লেগেছেন। আমরা তো জানি যে উনি অনেক যাত্রায় অভিনয় করেছেন, অনেক নাটক করেছেন। কয়েকটা নাটকের নাম বলতে পারবেন আমাদের? বাবা যাত্রাপালায় ভীষণ নাম করেছিলেন। প্রথম দিকটায় তিনি নাকি ফিমেল রোল করতেন, তারপরে কৈশোরটা পার হয়ে যাওয়ার পরে নায়ক এবং খলনায়ক চরিত্রে করতেন। মিশর কুমারী একটা যাত্রাপালা, সেটা করেছিলেন। তারপরে যে সীতাহরণে হ্যাঁ, যখন রাবণ চুরি করে নিয়ে যায়, হ্যাঁ, তখন হ্যাঁ, এইভাবে ধরছে আমাকে। তোমরা কি করছেন? আমি তো হ্যাঁ সীতা। হ্যাঁ, আর বাবা? বাবা ছিল, তোর বাবা ছিল রাবণ। হ্যাঁ, হ্যাঁ, রাবণ ছিল, হ্যাঁ, তা চুরি করে তো নিয়ে গেল বাবা। হ্যাঁ। এইরকম করে ঘপ করে যেমন ধরছে, আমার এই পাঞ্জারে আঙুলটা লাগছে, ওই তো আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। অজ্ঞান হয়ে পড়িয়ে যা আমি 3 মাস বাবা বিছানায় পড়েছিলাম, কিন্তু টাকা পয়সা চিকিৎসা করছে তোমার বাবাই। ওই ঝাপুরা বর্মনের বিয়েতে শুনলাম যে তিনি খলনায়ক হিসেবে অভিনয় করেছিলেন রাবণের চরিত্রে, এগুলো শুনেছি। এবং যাত্রা থিয়েটারের মাধ্যমেই কিন্তু বাবার
সংস্কৃতি জগতে প্রথম প্রবেশ। আমরা যত শুনছি প্যারীমোহন দাস সম্পর্কে আমাদের কৌতূহল তত বেড়ে যাচ্ছে, এবং এই কৌতূহলকে আরও খানিকটা বাড়িয়ে নিয়ে যাবার জন্যে আমি পরেশবাবুকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা পরেশবাবু, এই যে দীর্ঘ সঙ্গীত জীবন প্যারীমোহন দাসের, এই দীর্ঘ সঙ্গীত জীবনে তো তিনি অনেক স্বনামধন্য সঙ্গীত শিল্পীর সান্নিধ্যে এসেছেন। এক দুজনের নাম যাদের সান্নিধ্যে প্যারীমোহন দাস এসেছেন। শ্রদ্ধেয় হরিশচন্দ্র পাল মহোদয়, তিনি ভাওয়াইয়া গানের একজন বিদগ্ধ প্রচারক এবং সংরক্ষক। তিনি প্রচুর শিল্পীকে কুচবিহারে ভাওয়াইয়া গান এবং পালা নাটকের তালিম দিয়ে কলকাতায় নিয়ে গিয়ে HMV-তে এবং কলম্বিয়াতে রেকর্ড করাতেন। তা সেখানে আমি শুনেছি বাবার কাছে একটি কথা, বাবা জীবনে কোনো দিন একটি অসত্য কথা বলেননি। তো সেখানে শুনেছি বাবার কাছে যে বাবা হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে কথাবার্তা বলেছিলেন, ওই HMV স্টুডিওতে কাজ করতে গিয়েই বাবার সাথে আলাপ হয়েছিল। এবং আমাদের এই যে লোকনাটকের রিহার্সালের সময় অনেক বিদগ্ধ মানুষ আসতেন। সেখানে একটা আশ্চর্য ব্যাপার ছিল ভাওয়াইয়া গানের ক্ষেত্রে, এটাকে বলে মুখাবাসি। সেই বাঁশিটা দুটো বাঁশি একসাথে জোড়া দেয়া, এবং সেটা বাজানোর একটা বিশেষ কৌশল। সেই বাঁশিটা মুখে দিয়ে যারা প্লেয়ার তারা যে বাজাতো, সেখানে বাঁশিটা নন স্টপ বেজে যেত, এবং তার দম কি করে নিচ্ছে বাঁশিটার, এটা একটা ব্যাপার, খুব কঠিন ব্যাপার ছিল। তো এইটা দেখার জন্য আমি বাবার কাছে শুনেছি অনেক বড় শিল্পী আসতেন এইগুলো রিহার্সালের সময়। সেভাবে বাবার হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে আলাপ হয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায় তাকে বলেছিলেন, আপনি কলকাতায় থেকে যান না, এখানে অনেক বেশি সম্ভাবনা আছে আপনার যা প্রতিভা, লেখার যা প্রতিভা, এবং আপনার যে গলা, যা ভয়েস, যা অভিনয়ের ক্ষমতা। পঙ্কজ মল্লিকের সঙ্গে আলাপ হয়েছিল তার। তাছাড়া একবার বাবা পঙ্কজ মল্লিকের সামনে রেডিওতে অডিশনও দিয়েছিলেন। অডিশনটা হয়নি দুর্ভাগ্যবশত, কারণ বাবার প্রচণ্ড দাঁতের পেইন ছিল, এবং খুব অল্প বয়স থেকেই উনি 40-45 বছর বয়স থেকেই ওনার দাঁত পড়ে যেতে শুরু করে, এবং পরবর্তীকালে যে কথা বলতেন ক্লিয়ার বলতে হচ্ছে, একটা দাঁতও কিন্তু ছিল না। বাবা ছেলের মধ্যে এই যে ছোটবেলার থেকে বড় হওয়া, একসাথে থাকা, এই চলতে গিয়ে বিভিন্ন ধরনের মজার ঘটনা নিশ্চয়ই ঘটেছে। একটা মজার ঘটনা যদি আমাদের সাথে ভাগ করে নেন। আছে, প্রচুর স্মৃতি আছে। একটা বলি, খুব ছোট্ট করেই বলি। আমার তখন 5-6 বছর বয়স। বাড়িতে কিন্তু আমাদের এই কাঁচা বাড়িতে প্রচুর গাড়ি টাড়িও আসতো, মাঝে মধ্যে আসতো, এবং সেই গাড়ি নিয়ে আসতেন বেশিরভাগই চিল্কিরহাট নামে একটি জায়গা আছে, সেই চিল্কিরহাটের কুমার ত্রিফুল্ল রায়। তিনি সেই আমল বিরাট বড়লোক মানুষ ছিলেন। তার ডাক নামটা ছিল ভীষণ ইন্টারেস্টিং, গাটু বাবু। আমরা ডাকতাম গাটু কাকু বলে। একদিন হঠাৎ করে সকালবেলায় গাড়ি এসে হাজির, জিপ গাড়ি এসে হাজির। সেই গাটু কাকু নেমেই বলছে, প্যারীবাবু চলুন, উঠুন, যেতে হবে। কোথায়? আদাবাড়ি ঘাটে মহারাজের মিটিং। সেবার বাবার কি হলো, আমাকেও সঙ্গে নিয়ে গেলেন। আমি তখন বোধহয় বছর 5 আমার বয়স, এবং সেখানে আমাদেরকে নিয়ে গিয়ে একটা বিশাল উঁচু মঞ্চের মধ্যে বসালো। সেই ওখান থেকে যতদূর দৃষ্টি যায় শুধু মানুষের মাথা আর মানুষের মাথা, আর তার পাশে ডান দিকে মহারাজা বসে আছেন, তার পাশে তার আরেকজন বোধহয় সহকারী ছিলেন গোটা স্টেজে। তারপরে বাবা ওখানে বসে হারমোনিয়াম নিয়ে বসা, বাবার পাশে এই জবুথবু হয়ে আমি এমনি করে বসে আছি বাবার পাশে, আর বাবার বাঁদিকে তবলা বাজাচ্ছেন। বাবা সেখানে অনেকগুলো গান গেয়েছিলেন, এটা আমার খুব ভালো মনে আছে। আর তারপরে সেখান থেকে বেরিয়ে এসে রাত্রিবেলায় আমরা ওই যে গাটু কাকু আমাদের নিয়ে গেলেন তারই বাড়ি, সেই বাড়িতে আমাদের রাত্রিবাস হয়েছিল। আমরা রাত্রিবেলায় সেই বাড়িতে ছিলাম। আরও একটা কারণে আমার ঘটনাটা বিশেষ করে মনে আছে, যে ওই গাটু কাকুর বাড়িতে দেখেছিলাম দেয়াল ঘড়ি, এবং সেই দেয়াল ঘড়ি
বাবা আমাকে বুঝিয়ে দিলেন কি করে ঘড়ি দেখতে হবে। ওই বাবা বললেন, আমিও সাথে সাথেই বোধহয় 2-4 মিনিটে আমিও বুঝে গেলাম। অস্বাভাবিক মেমোরি ছিল আমার ছোটোবেলায়, জ্ঞান হওয়ার পর থেকে দ্বিতীয় হয়নি, MA অবধি। এখন বয়স হয়ে গেছে, এখন অনেক কিছু ভুলে যাই, স্মৃতিতে আসে আবার ভুলে যাই। আমরা ছুঁয়ে দেখেছি প্যারীমোহনের জীবনের বিভিন্ন দিক, কখনো সমাজ সংস্কারক হিসেবে, আবার কখনো তার অসাম্প্রদায়িক সত্তা তুলে ধরেছি। তবে এখানেই থেমে থাকলে চলবে না, আমাদের তার সৃষ্টিকে জনমানসে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে, তবেই সার্থক হবে আমাদের প্রয়াস।